2026-এর বিধানসভা নির্বাচনে বঙ্গে যতবারই বিজেপি নেতারা প্রচারে এসেছেন, নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, তারা বারবার একটা বিষয়ের উপর ভীষণ জোর দিয়েছেন। সেটা হচ্ছে ঘুষপেঠিয়া ইস্যু, অনুপ্রবেশ ইস্যু। সেই অনুপ্রবেশ রুখতে কড়া ব্যবস্থা যে তারা নেবেন সরকার গঠন হলে, সে কথাও তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন। আর যেমন কথা তেমন কাজ। সরকারের এই 7 দিনের 7 টার্গেটের মধ্যে অন্যতম টার্গেট হচ্ছে সীমান্ত সুরক্ষা, এবং সীমান্ত সুরক্ষায় সীমান্ত সেল। আরও একবার এই টার্গেটের পাশাপাশি বাকি টার্গেটগুলো আপনাদেরকে বলি, যে কগুলো নিয়ে আমরা কথা বললাম। অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা, মহিলাদের নিখরচায় বাস যাত্রা, নারী স্বাধীনতায় জোর, আরজি কর তদন্তের ফাইল খুলে একেবারে অ্যাকশন, মাছ বন্ধের জুজু ভোঁতা, তোলাবাজি আউট, এবং জানি এখন কথা বলবো তা হলো দেশের সুরক্ষায় সীমান্ত সেল। এবার কি হলো, দেশের সুরক্ষায় সীমান্ত সিল করার কথা বলা হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত সোমবার মন্ত্রিসভার যে প্রথম বৈঠক, সেই প্রথম বৈঠকে জোর দিলেন এই ইস্যুতে। আমরা দেখেছি আমাদের মালদা, দক্ষিণ দিনাজপুর, বিভিন্ন জায়গায় অনেকটা বড় অংশ, অনেকটা কিলোমিটার জুড়ে সেখানে কাঁটাতার নেই, ফলত সেখান থেকে অনুপ্রবেশ অহরহ হয়। সেই অনুপ্রবেশ যাতে না হয় তার জন্য জমি অধিগ্রহণ করতে হবে, বিএসএফকে জমি হস্তান্তর করতে হবে। ইতিমধ্যেই আমরা যা দেখতে পাচ্ছি, মালদায় বেশ কিছু জায়গায়, মালদায় 33 কিলোমিটার কাঁটাতার সীমান্ত এবং দক্ষিণ দিনাজপুরের কাঁটাতার সীমান্ত 25 কিলোমিটার। সুরক্ষার স্বার্থে এই দুই জেলায় স্বেচ্ছায় জমি দান, বিএসএফকে জমি দিতে 45 দিনের ডেডলাইন গত সোমবারই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা বেঁধে দিয়েছিলেন। আর ওই যে বললাম আপনাদের যে যতবার ভোটবঙ্গে বিজেপি নেতারা এসেছেন, অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন নেতারা, ইনফ্যাক্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারা বারবার এই ঘুষপেঠিয়া ইস্যুতে জোর দিয়েছেন, তারা সীমান্ত সুরক্ষায় জোর দিয়েছেন। কি বলেছিলেন অমিত শাহ, শোনাই একবার। 5 मई को भाजपा की सरकार बनने के बाद हम पूरे बंगाल और देश भर से घुसपैठियों को चुन चुन कर निकालने का काम करेंगे। एक घुसपैठिए हमारी राष्ट्रीय सुरक्षा के लिए खतरा है, हमारे युवाओं की रोजगारी छीन रहे हैं और गरीबों का चावल में, धान में हिस्सेदारी भी बटा रहे हैं। ये ममता दीदी 600 एकड़ भूमि बीएसएफ को बाढ़ लगाने के लिए दे नहीं रही है। हमारी सरकार बनते ही 45 दिन में बाढ़ के लिए भूमि देने का काम भारतीय जनता पार्टी समाप्त कर देगी। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন একথা বলেছেন, তা অক্ষরে অক্ষরে পালন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক, সেখান থেকেই বিএসএফকে 45 দিনের ডেডলাইনের মধ্যে যে জমি হস্তান্তর করতে হবে সীমান্ত সুরক্ষায়, তারা বদ্ধপরিকর, বুঝিয়ে দিলেন। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। তো ইতিমধ্যে স্বেচ্ছায় জমিদানের প্রক্রিয়া তাও শুরু হয়ে গিয়েছে, কারণ 45 দিন ডেডলাইন। এই 45 দিনের মধ্যে অনুপ্রবেশ ইস্যুতে সীমান্ত সুরক্ষায় জোর দিতে সরকার বদ্ধপরিকর, সেই ঘোষণা আপনাদেরকে শোনালাম। আসুন এবার কথা বলি আমাদের দুই সহকর্মীর সঙ্গে। প্রথমেই কথা বলি, সেবক দেব শর্মা রয়েছেন। সেবক, মালদা এমন একটা সীমান্তবর্তী জায়গা যেখানে আমরা অনেকটা অংশ জুড়ে দেখি কাঁটাতার বিহীন, এবং সেখান থেকে অহরহ, যেরকম শুরুতেই বলছিলাম, যে অনুপ্রবেশকারীরা ঢুকছে চোরাগোপ্তা পথে, এবং এই রাজ্যে যা আমাদের জন্য সেগুলো তারা ভোগ করছে খুব সুন্দরভাবে, কিন্তু সেটা তো আর করা যাবে না, বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একদমই, দেখো আমরা যেমনটা দেখছিলাম, তুমি যেমন শোনাচ্ছিলে যে অমিত শাহ কি বলেছেন, মুখ্যমন্ত্রীর কি নির্দেশিকা, এবং সেই নির্দেশিকা
জেলা স্তরে গ্রাউন্ড লেভেলে কিন্তু সেই অনুযায়ী যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে কাজ চলছে মালদা জেলায়। মালদা জেলাতে 172 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত, এর মধ্যে 33.3 কিলোমিটার জায়গা যেখানে সীমান্ত নেই, এটা স্থল এলাকা। এছাড়াও 3.3 কিলোমিটার রয়েছে যেখানে রিভার বাউন্ডারি। জানো যে মালদা সীমান্ত দিয়ে বারবারই জাল নোট পাচার হয়েছে, গোটা দেশে ছড়িয়েছে এমন বিষয় কিন্তু বারবারই প্রকাশ পেয়েছে। শুধু জাল নোট নয়, মাদক, চোরাচালান, অনুপ্রবেশ, ফসল কিছুই বাদ যায়নি মালদা সীমান্তে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পর 12টি দল গড়ে মালদহের বিভিন্ন এলাকাতে শুরু হয়ে গিয়েছে জমি অধিগ্রহণের কাজ। মূলত হবিবপুর যে ব্লক সেখানেই 29.3 কিলোমিটার এমন এলাকা যেখানে কাঁটাতার বিহীন, সব মিলিয়ে 240 একর জমি অধিগ্রহণ হবে হবিবপুরেই। এখানকার বৈদ্যপুর, জাজইল, এই সব যে এলাকাগুলি রয়েছে সীমান্ত এলাকা, গ্রাম পঞ্চায়েত, সেখানে জমি অধিগ্রহণ হচ্ছে। কৃষকরাও স্বেচ্ছায় জমি দিতে আসছেন, তাদের নথিপত্র যাচাইয়ের কাজ চলছে। 1 সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এমনটা বলছে জেলা প্রশাসন। শুধু তাই নয়, 54 কোটি টাকা এসে পড়েছিল এই জমি অধিগ্রহণের। সেই 54 কোটি টাকা দিয়ে যত দ্রুত সম্ভব জেলা স্তরে অন্তত 1 মাসের মধ্যেই যে গ্রাউন্ড লেভেলের যে কাজ, অর্থাৎ জমি চিহ্নিত করা, কোন কৃষকের কতটা পাওনা, এগুলি নির্দিষ্ট করা, চেক তৈরি করা, এগুলি কাজ হয়ে যাবে এবং এই জমি জেলা পরিষদ মারফত তুলে দেওয়া হবে। একেবারে হাতে তো সময় কম, অতি দ্রুত সীমান্ত সুরক্ষিত করতে হবে, এটাই টার্গেট রাজ্যের সরকারের। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের কথাও আপনাদেরকে বলছিলাম, সেখানে কাঁটাতারহীন সীমান্ত 25 কিলোমিটার, 45 দিন ডেডলাইন। কি চলছে সেখানে দক্ষিণ দিনাজপুর সীমান্তে, সুরক্ষা কতটা জোরদার করার কাজ এগোলো, কথা বলবো। অনুপ সান্যাল রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো রুমেলা, একদমই রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলাতেও এই যে ত্বরান্বিত শুরু হয়েছে এই কাজ। কারণ রাজ্য সরকারের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক জেলা প্রশাসনের তরফ থেকে তড়িঘড়ি এই কাজ শুরু করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের 3 দিক ঘেরা কিন্তু এই সীমান্ত রয়েছে জেলার। তার মধ্যে হিলি ব্লকের আমরা যেখানে রয়েছে, হিলি ব্লকের 18 তারিখ থেকে 31 তারিখ অবধি জেলা বিএলআরও দপ্তর থেকে একটি ক্যাম্প করা হবে। যে সমস্ত এলাকাগুলো আনফেন্স রয়েছে সেই সমস্ত এলাকার মানুষ যারা তাদের এনওসি সেখানে জমা দিতে পারবেন এবং এই যে জমি জমা দেওয়ার পরে তার হস্তান্তরের যে কাজ, সেই কাজও কিন্তু খুব শিগগিরই শুরু করে দেওয়া হবে বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। তবে গ্রামবাসী যারা সীমান্ত এলাকার মানুষ, তারা কিন্তু দাবি করছে যে এই যে আনফেন্স অবস্থায় থাকা সীমান্ত এলাকা, তারা কিন্তু সুরক্ষার জন্য তারা জমি দিতে কিন্তু তারা রাজি রয়েছে। কারণ এই তার কাটার বেড়া হলে তাদের যে সুরক্ষা, সেই সুরক্ষায় তারা কিন্তু অনেকটাই শান্তিতে তারা ঘুমোতে পারবেন। পাশাপাশি তাদের যে জমি ফসল চাষ, সেই চাষ হলে পরে তারা একটা আতঙ্কে থাকেন, কখনো কোনো সমস্যা, অনেক মাঝে মধ্যেই সেই সমস্যাগুলো কিন্তু সীমান্ত এলাকায় তৈরি হয় যেখানে বাংলাদেশিরা ঢুকে যায়। এই সমস্যার থেকে তারা কিন্তু মুক্তি পাবেন, যে কারণে তারা কিন্তু জমি দেওয়ার জন্য একদম তৎপর রয়েছে। তারা যে কোনো সময় প্রশাসন চাইলেই তারা কিন্তু জমি দেওয়ার জন্য রেডি রয়েছে। রুমেলা, ওকে। আরো একটা টার্গেট, 6th টার্গেট সরকারের যা ছিল তা হলো তোলাবাজি বন্ধ করা। এবং গত 7 দিনে এই তোলাবাজি কতটা আউট, সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। মূলত কোথায় কোথায় আমরা তোলাবাজি দেখতাম, অটো রুটে, বিভিন্ন অটো রুটে আমরা দেখতাম সেখানে অটো চালকদের তোলা দিতে হতো। তোলা কাকে দিতে হতো? ইউনিয়নের কাউকে। এইসব আর বরদাস্ত করা হবে না। আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাবো, কিন্তু এই যে তোলাবাজি আউট, সেই প্রেক্ষিতে কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন একবার। কাছ থেকে অটো, টোটো, হকার, এদের কাছ থেকে কোনো তোলা, সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। আমরা পুলিশকে আমরা একটা লাইনে বলেছি যে এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। এবং এই যে তোলাবাজি চলতো অটো রুটে, সেগুলো বন্ধ করা হয়েছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, কিন্তু জেলার ছবিও আপনাদেরকে দেখাবো। তবে শহরের একটা গুরুত্বপূর্ণ রুট টালিগঞ্জ টু গড়িয়া। আমার সহকর্মী সান্নিক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সান্নিক, তোলাবাজিটা যেন একেবারে জলবাদ হয়ে গিয়েছিল, দিতেই হবে তোলা, না হলে রুটে অটো চালানো যাবে না। এই বক্তব্যের পর মুখ্যমন্ত্রী যখন বলছেন তোলাবাজি বরদাস্ত নয়, তারপর কি হলো?
নতুন সরকার আসার পরে অন্তত একদিকে যারা অটো চালান তারা অনেকটাই স্বস্তি পেয়েছেন, প্রত্যেকেই তাই বলছেন। কেননা টালিগঞ্জের মতো জায়গায়, যেখান থেকে শুধুমাত্র টালিগঞ্জ গড়িয়ার মতো একটা রুট না, একদিকে বেহালা, অন্যদিকে হরিদেবপুর, একাধিক রুটে অটো চলে। এখান থেকে অটো চালকরা দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কেননা তাদের জন্য একেবারে ধরাবাঁধা রেট ছিল। প্রত্যেক দিন অটো বের করলেই 10 টাকা করে ইউনিয়নকে দিতে হবে। এটা একেবারে অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। সেই বিষয়টাই মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরে, এমনিতেই নতুন সরকার গঠনের পরে কোনো ইউনিয়ন আর এখনো পর্যন্ত ফর্ম করেনি, আর তার মধ্যেই তাদের এই জায়গাটাতে তারা কিন্তু অনেকটাই স্বস্তি পেয়েছেন। কেননা যারা অটো নিয়ে রাস্তায় বেরোচ্ছেন তাদের প্রত্যেকেরই বক্তব্য, এখন কাউকে কোনো টাকা দিতে হচ্ছে না। অলিখিতভাবে এর আগে যেখানে বিভিন্ন রুটে, টালিগঞ্জের বিভিন্ন যে কটি রুট ছিল, প্রত্যেকটি রুটে ইউনিয়নের নামে এইরকমভাবে 10 টাকা করে অটো পিছু তোলা হতো, এবং প্রত্যেক দিন, এটা কোনো মাসিক টাকা নয়, প্রত্যেক দিন অটো নিয়ে রাস্তায় নামলেই অটো চালকদের এই টাকা দিতে হতো। সেই জায়গাটা কিন্তু এখন অনেকটাই স্বস্তিতে রেখেছে অটো চালক। মাসিক নয়, দৈনিক 10 টাকা করে তাদেরকে দিতেই হবে তোলা। সেই অটো চালকরা কতটা স্বস্তি পেয়েছেন? এটা ইউনিয়ন মারফত ছিল। এর আমাদের এখানে ইউনিয়নটা হয়েছিল মাত্র এই তৃণমূল আমলে 3 মাস 4 মাস ধরে ইউনিয়নটা হচ্ছিল। তারা 10 টাকা করে বিল কাটত, এখন এটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন কি সেই জায়গাটুকু একটু রিলিফ হয়েছে? সেই জায়গাটা রিলিফ হয়েছে। এই রোডে ইউনিয়ন ছিল না, ঠিক আছে। এই 3 মাস ধরে টাকা তোলা হতো, 10 টাকা করে পার অটো থেকে। হ্যাঁ, পার ডে। এখন সব বন্ধ, এখন সব বন্ধ। এটা বন্ধ হয়ে গেছে। বিজেপি সরকার এসে বারণ করে গেছে, কোনো তোলাবাজি, কোনো চাঁদা কিছু হবে না। এইসব ছবি দেখে বলতে হয় এই যেন মামাবাড়ির আবদার। শুধুমাত্র শহরের এই অটোর দাদাগিরি বা অটোর এই তোলাবাজি তা নয়, টোটোর শহর বর্ধমান শহরে প্রচুর টোটো চলে, এবং সেখানে যাত্রী মিলুক বা না মিলুক, রাস্তায় টোটো নামলে তোলা দিতে হবে, গুনে গুনে তোলা দিতে হবে। এটাই সেখানে যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। তারপর মুখ্যমন্ত্রী তো বললেন তোলাবাজি আউট। পরিবর্তন কতটা এলো টোটোর শহর বর্ধমানে জানবো। শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, একেবারেই পরিবর্তন বলা যায়। একেবারে এখন তোলাবাজি বন্ধ, এবং তাতে দারুণ খুশি টোটো চালকরা। তারা বলছেন রাস্তায় নামলেই 10 টাকা করে টোটো দিতে হতো, এই তোলা দিতে হতো। এছাড়া বর্ধমান স্টেশন থেকেই তোলা উঠতো 60 লক্ষ টাকা। শহর জুড়ে মাসে তোলা উঠতো 1 কোটি টাকার ওপর, এবং সেই টাকা যেত তোলাবাজ নেতাদের পকেটে। সেইটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এবং টোটো চালকরা বলছে বিনা বাক্য ব্যয়ে সেই টাকা না দিলে চোখ রাঙানি, শাসানি, জুটতো, রোষের মুখে পড়তে হতো। এছাড়াও ছিল বিভিন্ন পুজো, বিভিন্ন কর্মসূচির নামে রংদারি ট্যাক্স। সব মিলিয়ে টাকা দাও, টোটো চালাও, এই নীতি যেন চলছিল বর্ধমান শহর জুড়ে। তা থেকে মুক্তি পেয়েছেন বাসিন্দারা, মুক্তি পেয়েছেন টোটো চালকরা। তারা বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে কোনো টোটোর কাছ থেকে তোলা নেওয়া যাবে না, এবং তাতে তারা শান্তিতে কাজ করতে বলছেন। তারা বলছেন খেটে খাচ্ছি, আনন্দে আছি। বেশ, শুনি তাহলে তাদের বক্তব্য। ভালো আছি, খুশি, আনন্দে আছি, সুখে আছি। আগে একটা আতঙ্কের মধ্যে থাকতো, 10 টাকার জন্য 20 টাকার প্যাসেঞ্জার নিয়ে এসে 10 টাকা দিলে আমার কি থাকতো। এখন সেটা লাগছে, আরামে রয়েছি, ভালো উন্নতি। মুখ্যমন্ত্রী বলেছে কোনো তোলা করা যাবে না, ওটা আরো ভালো, খুব সুন্দর জিনিস। ভালো লাগছে শুনে এটা, যে আর কোনো তোলা বাজি সব বন্ধ হয়েছে। আমরা করে কমে খেতে পাচ্ছি, কোনো দাদাগিরি নেই স্টেশন চত্বরে, কারোর কোনো নিজের রুলস হিসেবে সবাই কাজ করছে। বর্ধমান থেকে একটু এগিয়ে যাই, নবাবের শহর মুর্শিদাবাদে চাই। সেই মুর্শিদাবাদের ছবিটা কি? মুর্শিদাবাদে শুধুমাত্র যদি আমরা বহরমপুরেই নজর রাখি, তাহলে বহরমপুরে যুবকদের একটা বড় ভরসা হচ্ছে টোটো। প্রায় 20,000 টোটো সেখানে চলে, এবং প্রত্যেক দিন তাদেরকে কাউকে 10 টাকা 20 টাকা করে তোলা দিতেই হতো। রাস্তায় টোটো নামলে এই টাকা তাদেরকে গুড়ে গুড়ে দিতে হতো। শুধু কি তাই, ধরুন দাদা আর কি, ওই তোলাবাজির দাদা, তিনি কোনো মিটিং মিছিলে ডেকেছেন, সেখানে যদি তার অ্যাটেন্ডেন্স না থাকতো তাহলেও তাকে রোষের মুখে পড়তে হতো। হ্যাঁ, এটাই অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল।
কথা বলবো। প্রণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রণব, পরিবর্তন ভালোর জন্য হয় এবং সেই ভালো বহরমপুরের টোটো চালকরা, গোটা মুর্শিদাবাদ জুড়ে টোটো চালকরা কতটা উপভোগ করছেন? দেখো, মুর্শিদাবাদের যে টোটো চালকরা তারা কিন্তু যথেষ্টভাবে আনন্দিত হয়েছে যে এই তোলাবাজদের হাত থেকে অন্ততপক্ষে তাদেরকে আর প্রাপ্য দিতে হবে না। শুধু তাই না, মিটিং মিছিল হলে জেলার বিভিন্ন প্রান্তে এই টোটো চালকরাই ছিল ভরসা এবং যে নেতারা এই টোটো চালকদেরকে নিয়ন্ত্রণ করত তাদের নির্দেশেই তাদেরকে যেতে হতো এবং সারা দিন ধরে ওই মিটিং মিছিলে তাদেরকে কাজ ঘুরতে হতো এবং তার কোনো রকমভাবে কিন্তু তাদেরকে প্রতিবাদ করার কোনো সাহস ছিল না। প্রতিবাদ করলেই কিন্তু টোটো চালাতে নামতে আর পারতো না। সেই কারণে কিন্তু কেউ কোনো রকমভাবে প্রতিবাদ করার সাহস পেত না এবং এই কারণেই তারা বলছেন যে রীতিমতনভাবে তারা আনন্দে রয়েছেন, ভালো মতনভাবে আছেন। এবং বহরমপুরের যে বাস স্ট্যান্ড থেকে শুরু করে তোমার স্টেশন চত্বরে প্রত্যেকের টোটো চালকরাই খুশি, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে কোনো রকমভাবে তোলাবাজদের অত্যাচার সহ্য করা হবে না। সেই কারণে তারা কিন্তু রীতিমতন খুশি। আগে 10 টাকা বা 20 টাকা করে দিতে হতো, এখন কিন্তু আর দিতে হয় না এবং তারা নিজেরাই যে 2জন লোকের প্রতিটা স্ট্যান্ডে রয়েছে তাদেরকে রেখেছে এবং তারাই সেটা নিয়ন্ত্রণ করে এবং তার জন্য যেটুকু খরচ হয় সেটুকু তারা দেয় এবং তারা নিজেরাই কিন্তু সেইগুলো দেখভাল করছে, তার ফলে যথেষ্টভাবে। ওকে, আর এবার আমাদের মানে বাঙালিদের সব থেকে কাছের বিষয়, খাদ্য রসিক বাঙালি, তা হলো মাছ। মাছে ভাতে বাঙালি কথাতেই বলে, কিন্তু এরা জুজু তৈরি করে দেওয়া হয়েছিল। কি জুজু? বিজেপি এলে মাছ বিক্রি বন্ধ হয়ে যাবে। কিন্তু আজ তো রবিবার, বিভিন্ন বাজার আমরা ঘুরেছি, সেখানে দেখা যাচ্ছে বল তবিয়তে মাছ কেনা বেচা হচ্ছে। তার পাশাপাশি আমরা যদি ভোটবঙ্গের ছবিটা আপনাদের অনেকেরই মনে আছে, যে কোনো মিছিল চলছে, যে কোনো প্রচার চলছে, হাতে একটা মাছের ট্রে নিয়ে এখনকার বিরোধী তখনকার শাসক তৃণমূল তারা প্রচার করছিল, এই যে মাছ দেখছেন এই মাছ কিন্তু বিজেপি ক্ষমতায় এলে তা বন্ধ করে দেবে। কিন্তু কোথায় কি আমরা সরকার গঠনের পর কি দেখলাম বিধানসভায়? সেখানেও মাছ ভাত চলছে। তার পাশাপাশি বিজেপি বিধায়করা তারা বলছেন আমাদের মাছ ছাড়া চলবেই না। সুতরাং মাছ বন্ধের যে জুজু একটা তৈরি করা হয়েছিল তা কার্যত ভোতা হয়ে গিয়েছে। অন্তত যারা ক্রেতারা রবিবারের বাজারে মাছ কিনতে এসে বলছেন আগের মতোই কিন্তু মাছের ছবিটা একই রয়েছে, যদিও সিজনের কারণে একটু দামটা বেড়েছে, তবে নির্বাচনের কোনো প্রভাব কিন্তু মাছের বাজারে অন্তত পড়েনি। বিভিন্ন যে সরকারি সিদ্ধান্ত, মাছ বাঙালিকে খাওয়ানোর জন্য যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেইগুলোর লাভ সরাসরি বাঙালি কতটা নিতে পারে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।